তিনি জানান এসব জানলে তুলকালাম হবে, তাই তিনি মানা করেন। তৎক্ষণাৎ সাইম ফোন নিয়ে মায়ের হাত থেকে সালাম দিয়ে সব সত্যি বলে, সবকিছুর আশ্বাস দেয়। সাইমের কথায় রশ্মি দোটানে পড়ে যায়। ছেলে খারাপ না, অনেক জেদি সেটাও জানে, আর তিনিও চান এসবের শেষ হোক। তারপর তিনি জানান ভেবে একটু পর বলবেন। সেই কথার প্রেক্ষিতে সাইম শুধু একটা কথাই বলেছিল, আমি হ্যাঁ শুনতে চাই এবং আপনার মেয়েকে আগামীকাল এই বাড়িতে দেখতে চাই। তারপর এদিকে সায়াম শুভর সাহায্য নেয়। শুভকে সব বিস্তারিত বলে জানায় এসব যেন অথৈরা না জানে, আপাতত কাউকে না জানাতে। শুভ হবু শালাবাবুকে সাহায্য করতে রাজি হয়ে যায়। সে রশ্মি বেগমের সাথে কথা বলে সব ঠিকঠাক করে। রশ্মিও পুরো রাত ভেবে চিনতে রাজি হয়। যা হবে সব দেখা যাবে, সবকিছুর একটা সুযোগ দেওয়া উচিত। সময় 5টা। ক্ষয়িষ্ণু বিকেলে শুভদের বাড়ির তত্ত্ব নিয়ে গাড়ি এসে থামলো মির্জা বাড়ির সামনে। গাড়ি এসে থামতেই মির্জা বাড়ির সদস্যরা, আত্মীয়রা ব্যস্ত হয়ে গেল বরের বাড়ি থেকে আসা তত্ত্ব ও লোকজন নিয়ে। সিরাজ মির্জা, শরীফ মির্জা বেরিয়ে এলেন। পেছন থেকে সায়েম, সাহেব সহ সকল ছেলেরাও বেরিয়ে এলো। এদিকে গাড়িতে বসে থাকা অথই ভয়ে জমে গেছে পুরো। মাস্কের উপর থেকে সেটা কেউ বুঝছে কিনা জানা নেই, কিন্তু তার ভেতরে সব অসাড় হয়ে আসছে। একে তো উত্তেজনা, তার উপর ভয়। ওর এত বছরের জীবনে এই প্রথম মির্জাবাড়ির গেটের ভেতর এলো, আর সচক্ষে দেখতে পেল। এত বছর শুধু বাইরে থেকে দেখেছে। কি হবে না হবে ভেবে সব গুলিয়ে যাচ্ছে। শরীর খারাপ লাগছে তার। এতক্ষণ পর তার বমি আসছে। বিষয়টা কি বিচ্ছিরি হবে বমি করে দিলে? তাই ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় লাগলো। অথয়ের অবস্থা বুঝে নিঃশ্বাস শেফা আশ্বাস দিল হাত ধরে। শান সহ তাদের 2 মামা 1 চাচা বেরিয়ে এলো একটা কারের ভেতর থেকে। সিরাজ মির্জা ও শরীফ মির্জা এগিয়ে এসে মোলাকত করলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। তারপর সবাই একে একে নেমে দাঁড়াতে লাগলো। পরের 2টা কারে মেয়েরা সব। গাড়িতে এসেছে মোট 3টা। মেয়েদের সবার মুখে মাস্ক দেখে উপস্থিত সবাই একটু অবাক হলো, তবে বিষয়টা নিয়ে বেশি ঘাটল না কেউ। সবশেষে অথই, নিশা, শেফা নামলো। অথই নেমে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজতে ব্যস্ত হলো। কিছুক্ষণ চোখ বোলানোর পর চোখ পড়ল সেই মানুষটার উপর। দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, হিরো লুক নিয়ে। পরেছে সে আজ কলা পাতা রঙের পাঞ্জাবি। বলিষ্ঠ ফর্সা শরীরে বেশ মানিয়েছে। গরমের জন্য হাতাটা ফোল্ড করা, যার জন্য ঘামে হাতে লোমগুলো ভিজে আছে। সুন্দর লাগছে দেখতে। সকল ছেলেই এক রঙের পাঞ্জাবিতে, আর অথৈরা হলুদ সবুজ মিশেলে জামদানি শাড়ির সাথে ফুলের গহনা পরেছে। অথয়ের চোখে চোখ পড়তেই সাইম বিড়বিড় করে বলে উঠল, দিল নাসিনী একটা। পাশে রাহাব দাঁড়ানো ছিল, সে কথাটা শুনে নিয়েছে। ঠোঁট টিপে মৃদু হাসল। তারপর দুষ্টু হেসে সাইমের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি রে ভাই, সহ্য হয় না? বিয়ে বাসর এখনই করে ফেলতে মন চায়। এই কথা শুনে সাইম লোকজনের সামনে মারতে গিয়েও নিজেকে সংবরণ করে চোখ গরম করে কটমট করে উঠে একটা গালি দেয়। রাহাব সেটা শুনে বলে, আমাকে গালি দিয়ে কি করবা বাছাধন? পোল্ট্রি মুরগি তো তোমারে ধরা দেয় না। তুমি না আবার বুড়া হয়ে যাও মুরগির আশায় রইতে রইতে। এই বলে চোখ টিপল রাহাব। সাইম এত মানুষের সামনে কিছু বলতে পারল না, শুধু বিড়বিড় করে বলল, ওকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে, দেখিস অনেক জ্বালাচ্ছে আমায়। রাহাব শুনে হাসল। তারপর সাইম আবার অথয়ের চোখের দিকে তাকিয়ে আনমনে বলল, সুদে আসলে ফেরত নেব। অথয় অনেকটা ঘাবড়ে গেছে। চোখ বুলিয়ে বাড়িটা দেখতে লাগলো আশেপাশে। অনেক জায়গা নিয়ে বাড়ি, আর অনেক সাজানো গোছানো। তারপর সিরাজ মির্জা আর শরীফ মির্জার উপর নজর দিল। হাড়টা দ্রুত গতিতে চলছে। সিরাজ মির্জাকে অনেক ভয় পায় সে, কারণ ছাড়াই ভয় পায়। আর সেই মানুষটার বাড়িতে দাঁড়িয়ে আছে। সাহসের কুলাচ্ছে না, কেমন যেন ঘুরছে সব মনে হচ্ছে। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সায়েম, সাহেব সহ সবাই এবার নেমে এলো। এসে সবার সাথে সালাম দিয়ে পরিচয় হলো, ভালো মন্দ কথা বলল। শানের সাথেও পরিচয় হলো। তারপর বড়রা কথা বলা শেষ করে বাড়ির পাশে বড় জায়গা নিয়ে বসার জায়গা করেছে। সেখানে বড়দের নিয়ে সিরাজ মির্জা আর শরীফ মির্জা চলে গেলেন, আর ছোটদের সবাইকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিলেন। কাজের লোকেদের নির্দেশ দিলেন তত্ত্বগুলো গাড়ি থেকে নামিয়ে নিতে। সকলে আস্তে আস্তে বাড়ির মধ্যে যাওয়া ধরল। রাহাব, সায়ন অনেক এগিয়ে এলো অথৈদের কাছে। এসে ভালো মন্দ কথা বলে ভেতরের উদ্দেশ্যে যেতে বলল। ওদের কথা শুনে অথৈ একবার সায়েমের দিকে তাকালো, তারপর এক পা দুপা করে হাঁটা শুরু করলো। মেয়েটার শরীর খারাপ লাগছে, এমনিতে বমি টমি হওয়ার
অভ্যাসে আছে গাড়িতে উঠলে, তার উপর এত ভয় পাচ্ছে যে শরীর আপনা আপনি খারাপ হয়ে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। হেঁটে এসে দাঁড়ালো বাড়ির সদর দরজার সামনে। সেখানেই সবার সাথে কথা বলছে বাড়ির মেয়ে সদস্যগুলো। আলেয়া আর নাহিদা শেফাদের দেখে এগিয়ে এলেন সামনে। সবাই মাস্ক খুললে ওরা তিনজন এখনো খোলেনি, সেজন্য আশেপাশের লোকজন চিনতেও পারল না অথৈদের। শেফার কাজিনদের বসতে বলে সন্ধ্যা সাইফের কাজিনদের বলল কথা বলতে এবং আপ্যায়ন করতে। আর আলেয়া অথৈদের তিনজনের কাছে এগিয়ে এলো, পিছনে নাহিদাও এলো। সায়েমরা শানকে সাথে নিয়ে এগিয়ে এলো দরজার সামনে। সায়েম এসে দাঁড়ালো অথয়ের পাশে, আর সাইফরা অথৈদের পিছনে। আলেয়া সায়েম আর অথয়কে পাশাপাশি দেখে ওদের দিকে তাকিয়ে জোরেই বললেন, মাশাল্লাহ, তারপর সবার উদ্দেশ্যে মুচকি হেসে বললেন, অনেক সুন্দর লাগছে মেয়েগুলোকে। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো রাস্তায়? অথয়রা আলেয়া নাহিদার উদ্দেশ্যে সালাম দিল। তারপর শেফা বলল, না আন্টি, সমস্যা হয়নি, আপনারা ব্যস্ত হবেন না। আলেয়া নাহিদা পরিচয় হলেন শানের সাথে। তারপর নাহিদা বললেন, আসো, ভেতরে আসো তোমরা। নাহিদার কথা সবাই ভেতরে গেল। অথয় সদর দরজার সামনে থেকে ভেতরে যাওয়ার সময় শরীর হাত পা কাঁপছে। এবারে ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখে, আদৌ কি কখনো হবে সে স্বপ্ন পূরণ? বুক কাঁপছে তার, কারণ না জানা শত্রুর বাড়ির উপস্থিত সে। সাইমের দিকে তাকালো, দেখলো অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। ওরা তিন বান্ধবী এক জায়গায় বসেছে। শান সাইমের সাথে কথা বলছে, আর বাকিরা স্বামীর কাছে চলে গেছে বউ দেখবে বলে। শেফারা এখনো যায়নি। কিছুক্ষণ পরে সাইফ আর সন্ধ্যা নেমে এলো। তারপর শেফাদের কাছে এসে কথা বলা শুরু করলো। এদিকে শান সাইফাকে দেখে থমকে গেছে, পলকহীন চোখে চেয়ে আছে। কিছুক্ষণ দেখার পর সাইমের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, এরা কারা? সাইফ সন্ধ্যাকে দেখিয়ে বলল, এটা আমার ফুফাতো বোন সন্ধ্যা। তারপর আবার সাইফের দিকে দেখিয়ে বলল, আর এটা আমার টুইন বোন সাইফা। ওদের দুজনকে বলল। এটা শান ভাইয়া, শুভ ভাইয়ার ছোট ভাই। সন্ধ্যা সাইফা সালাম দিল। তারপর কিছুক্ষণ আলাপচারিতা চলল। কথার মাঝে শেফা সাইমকে বলল, ভাইয়া, ভাবির কাছে যাব আমরা। উত্তরে সায়েম বলল, হ্যাঁ চলো, বুবু ওর রুমেই আছে। তারপর সায়নের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনিও চলেন। শান বলল, এ ভাই প্লিজ, এই আপনি আর ভাই বলা ছাড়ো, এতে আমি কমফোর্টেবল ফিল করছি না, কেমন পরপর টাইপ ফিল করছে। তোমার থেকে আমি খুব বেশি বড় নাসর, নাম ধরে বলো আর তুমি বলে বলো। শানের কথা শুনে সবাই হাসলো। সায়েমও হেসে বলল, আচ্ছা ভাই ঠিক আছে, এবার চলো যাওয়া যাক। ইয়াহ চলো। ওরা সবাই স্বামীয়ার কাছে গেল। স্বামীয়াকে ঘিরে সবাই এটা ওটা জিজ্ঞেস করছে, তো কেউ ছবি ওঠাচ্ছে। স্বামীয়ার সাথে শুধু ওর কাজিন আর দুটা বান্ধবী বসে। মেয়েটার একটু অস্বস্তি হচ্ছে। সাইমদের যেতে দেখে একটু স্বস্তি পেল। শেফার চাচাতো বোন বলল, ভাবি, আপনার ভাইদের সাথে পরিচয় করাবেন না? হ্যাঁ অবশ্যই আমরা পরিচয় হব, বেআইন সাহেবাগণ। কথাটা সাইফ বলল। সন্ধ্যা আর চোখে তাকালো সাইফের দিকে। শান বলল, তুই কি পরিচয় হবি? এখন আমি পরিচয় হব ভাবির সাথে। সর। স্বামীয়া শানের দিকে তাকালো। শেফা পরিচয় করালো। তারপর কিছু কথা বলার পর স্বামীয়া অথৈ আর নিশাকে দেখলো। দেখে চমকে উঠল। স্বামীয়ার কাছে আসার সময় মাস্ক খুলে ফেলেছে তারা। এদিকে তেমন পরিচিত লোক নেই, আর থাকলেও খেয়াল করবে না ভেবে স্বামীহা সাইম আর সাইফের দিকে তাকালো। সাইম চোখের ইশারায় হ্যাঁ বুঝালো। শেফা অথৈদের পরিচয় করানোর উদ্দেশ্যে বলল, ভাবি, এরা আমার বেস্ট ফ্রেন্ড অথৈ আর নিশা। যদিও শেফা জানে এদের চিনবে, তবুও পরিচয় করালো। স্বামীয়া উত্তরা কিছু বলল না, কিন্তু চেয়ে রইল কিছুক্ষণ। স্বামীয়া জানে দুই বাড়ির ঝামেলার বিষয়ে, তার বেশি অবগত না সে। চমকানোর কারণ মূলত এটাই। তারপর কিছুক্ষণ বাদে সবকিছু এক সাইডে রেখে ওদের উদ্দেশ্যে স্বামীয়া বলল, এদের আমি চিনি তো শেফা, আমাদের এখানে আমি চিনবো না?
অথই শিলা তোমার বান্ধবী সেটা তো আজ জানলাম। এই বলে থেমে অথয়দের বললেন, অথই শিলা এসো, এদিকে এসো, বসো। অথয় সবার মাঝে অনেক অস্বস্তি বোধ করছে। স্বামীর কথাটা কেমন গুটিয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে না আসলেও পারত। সাইমের দিকে তাকালো সে। দুজনের নজরে নজর পড়ল। এই মানুষটার জন্যই তো আশা তার। কিন্তু এখন ভয়, অস্বস্তি, কাঁপাকাঁপি শুরু হয়েছে। সাইম অথয়ের তাকানো দেখে মনে মনে বিড়বিড়ালো। কথা বলার মুরদ নেই, পারে শুধু চেয়ে থাকতে, ফাজিল একটা। দাঁড়িয়ে থাকতে দেখে শেফা ওদের দুজনকে টেনে বসিয়ে দিল। এতক্ষণ সন্ধ্যা খেয়াল না করলে এবার স্বামীর কথা শুনে খেয়াল করলো অথয়কে। আর কিছু মনে পড়ার মতো করে বলে উঠল, আমিও দেখেছি এই আপুটাকে সেদিন বৃষ্টির মধ্যে সাইম ভাইয়ার ক্যাম্পাসের সামনে একটা চায়ের দোকানে। ভাইয়ার নাকি কি একটা দরকার ছিল, তাই ওখানে গিয়েছিল আর ওই দোকানে থেমেছিল। তারপরে তো কিছুক্ষণের মধ্যেই রাহাব আর শাওন ভাইয়া এলো, আপুটাকে সিএনজিও ঠিক করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু বলল না তো ভাইয়ারা। এরপর ভাইয়াও আমাকে নিয়ে চলে এলো। থেমে রাহাব আর সায়নের দিকে তাকালো, জিজ্ঞেস করলো, রাহাব ভাইয়া, আমি ঠিক বলছি না? সেদিন তো এই আপুটাই ছিল। ওরা দুজন একটু অপ্রস্তুত হলো। কি উত্তর দেবে বুঝলো না। সাইমের দিকে তাকালো, দেখলো সে গা ছাড়া ভাবে বসে আছে। অথই সন্ধ্যার দিকে থেকে চোখ ফিরিয়ে সাইমের দিকে একবার তাকালো, তারপর উৎসুক দৃষ্টিতে রাহাবের দিকে তাকালো। কি উত্তর দেয় জানতে। তারপর জানার ইচ্ছে কিভাবে সেদিন টের পেয়েছিল ওরা, আর সায়েম বা ওখানে কিভাবে বৃষ্টির মধ্যে পৌঁছালো। সেটা কি কাকতালীয় ছিল আদৌ? আজ কেন জানি সেটা মনে হচ্ছে না। সন্ধ্যার কথা শোনার পরে এতদিন মনে হলেও। সায়ন উত্তর দিল, আরে সন্ধ্যা, তুই জানিস না আমরা একই বাসটিতে আছি? আর অর্থে নিশা তো আমাদের এখানেই। মেয়ে চিনবে না কেন? মেয়েটা বৃষ্টির মধ্যে পড়েছিল, আমরা বুঝেছিলাম গাড়ি পিছলে না যাইতে দেখে সাহায্য করছি। সায়নের কথাও ঠিক, এটা বুঝলো অথই। মনটা খারাপ হয়ে গেল। আর সাইমের দিকে তাকিয়ে কিছু একটা বুঝলো। তারপর সন্ধ্যার উদ্দেশ্যে বলল, আরে রাখতো এসব কথা। সাইফের কথা শুনে সন্ধ্যা আর কথা বাড়ালো না। সবাই আড্ডাতে মেতে উঠল। আড্ডার মাঝেই শেফার ফোনে ভিডিও কল এলো। দেখলো শুভ কল দিয়েছে। তা দেখে শেফা স্বামীর উদ্দেশ্যে বলল, এই ভাবি, ভাইয়া ভিডিও কল দিয়েছে। এটা শুনে অনেকেই হৈ হৈ করে উঠল। স্বামীয়া তো লজ্জায় লাল হতে লাগলো, নজর ঝুঁকিয়ে ফেললো। সেবা কল ধরে ভাইয়াদের সাথে কথা বলে স্বামীয়ার দিকে ক্যামেরা ধরলো। শুভ কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বামীর কাছে দিতে বলল। সেবা ফোন দিলে স্বামী অস্বস্তিতে লজ্জায় মরি মরি হয়ে গেল সবার সামনে। সবার সামনে কথা বলতে পারছে না। শুভ বলল, সামিহা, তোমাকে অপূর্ব লাগছে। এই কথা শুনে স্বামীয়া পারে না সেখান থেকে দৌড় দিই। ইস, কি লজ্জা! ছেলেটা সবার সামনে এভাবে বলে চলেছে, ছোটকাটা একটা। মনে মনে বলল স্বামীয়া কথাটা। স্বামীয়ার লজ্জা দেখে সাইফা চেঁচিয়ে বলে উঠল, এই দুলা ভাই, বুবু লজ্জা পাচ্ছে। সবাই হেসে ফেলল। স্বামীয়া তো আরো লজ্জা পেয়ে গেল। সন্ধ্যা বলল, লজ্জায় একদম লাল নীল হচ্ছে আপনার বউ। তা শুনে ফোনের ওপাশ থেকে শুভ বলল, ডিয়ার শালিকা সাহেবাগণ, তোমাদের বুবুকে বলে দাও আমি তোমাদের বুবুর লজ্জা ভাঙানোর মানুষ, লজ্জা দেবার নয়। শুভর এই উত্তরে আবারও সবাই হৈ হৈ করে উঠল। শুভর কথায় স্বামী অথয়ের দিকে তাকালো। অথয় তাকালো সে সময়। সাথে সাথে আবার অথয় নজর সরিয়ে নিল। লজ্জা পেল কেন জানি সে। তা দেখে স্বামী অদ্ভুত দৃষ্টিতে বাঁকা হাসলো। আর এদিকে স্বামীয়া কোনো কথা বলতে পারল না। লজ্জায় ফোন হাতে নিয়ে মাথা নিয়ে বসে রইল। তা দেখে শুভ হাসলো। এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। শেফার কাজিনরা সহ বাকিরা নিচে চলে গেছে। তাদেরকে খেতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সবাই আবার রওনা দেবে। অথয়দের স্বামীর রুমে আসতে বলা হয়েছে। সেখানে অথয় সহ সায়েম, সায়ন, রাহাব, অনিক, নিশা, শেফা, শান, সন্ধ্যা, সাহিব, সাইফা আছে। ঈশিতার রীতি আজ আসেনি। সোয়াকার পাপড়ি আসবে বলেছে, কিন্তু এখনো এসে পৌঁছায়নি দুজন। এই ঘরে এমন বসতে আলে আর নাহিদা বলেছেন। বুদ্ধি অবশ্য সায়েমের, যাতে নিচে সকলের মাঝে অথয়ের যেতে না হয়। কিছুক্ষণ পরে সেখানে আলেয়া এলেন খাবার দিতে। দুটা কাজের লোক একে একে খাবার রেখে গেল। আলেয়া এসে স্বামীর পাশে বসলেন। কাজের লোক সবাইকে খাবার তুলে দিতে থাকলো।
সায়ামরা খাবে না দেখে শান জোরাজোরি শুরু করেছে। অতঃপর শানের জোরাজোরিতে খেতে বসতেই হলো ওদের। আর আলিয়া সামিয়াকে খাইয়ে দিবে বলে পাশে বসেছেন। এদিকে সাইফ আর সন্ধ্যাও আবদার করে বসলো আলিয়ার হাতে খাবে। সে কথা শুনে শান দুষ্টুমি করে বলল, বেআইন সাহেবেরা, আপনার চাইলে আমি খাইয়ে দিতে পারি, আমার কোনো আপত্তি নেই। কি খাবেন আমার থেকে? আলিয়া সহ উপস্থিত সবাই হেসে ফেলল এই কথায়। সাইফা সায়নের দিকে তাকালো। শান অদ্ভুতভাবে হাসল। সাইফা কিছুটা লজ্জা পেল, কারণ সে খেয়াল করেছে শান তার দিকে অদ্ভুত নজরে দেখছে। ছেলেদের সেই অদ্ভুত নজর মেয়েরা জলদিই ধরতে পারে। সাইফাও ধরেছে। সন্ধ্যা বলল, না বেআই সাহেব, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি চাইলে আমরা খাইয়ে দিতে পারি। কি খাওয়াবো নাকি? সন্ধ্যার কথায় আবারও হাসলো সবাই। শুধু সাহেব চোখ বড় বড় করে তাকালো। সেটা দেখে সন্ধ্যা পাত্তা দিল না। শান উত্তরে বলল, না পিচ্ছি বেআইন সাহেবা, হাত আছে আমার। আপনি নিজে আগে নিজের হাতে খেয়ে শিখুন, তারপর না হয় বেআইনে খাওয়াইয়েন। কি ঠিক বললাম তো? শেষ কথাটুকু মাথা ঝাঁকিয়ে দু ভুরু উঁচিয়ে বলে হাসলো সে। শানের কথায় সাহেব জোরে জোরে হেসে বলল। সবাই হাসলো। সন্ধ্যা উত্তরে কিছু বলতে পারল না। সাইফের দিকে কটমট করে রাগ নিয়ে তাকালো। আলিয়া সন্ধ্যা সাইফাকে বললেন, আজ নিজেরাই খেয়ে নে, আমার হাতে কাজ। নাহিদা ওদিকে একা আছে, যেতে হবে জলদি। খাবার দেওয়া শেষে আলিয়া বেগম সবার উদ্দেশ্যে খেতে শুরু করতে বললেন। একে একে খাওয়া শুরু করলো। অথই এখনো অস্বস্তিতে, তাই কথাও বলছে না। রুমের মধ্যে ছেলেগুলো চেয়ারে বসা আর মেয়েগুলো খাটের উপর। সেদিক থেকে সাইফার পাশে আলিয়া, ডান সাইডে অথই, তারপর একে একে বসেছে ওরা। ছেলেরা মুখোমুখি। সাইমের সামনাসামনি অথই। সবাই খেতে শুরু করলেও অথই শুরু করেনি। আলিয়া তাকে দেখে বললেন, অথই মা, তুমি খাচ্ছ না কেন? শরীর খারাপ করছে মা, আমি খাইয়ে দেব। সাইম খেতে খেতে তাকালো অথইয়ের দিকে। সবাই তাকালো। দেখলো কেমন অস্বাভাবিক লাগছে ওকে। এতক্ষণ কেউ খেয়ালই করেনি বিষয়টা। সবার নজর নিজের দিকে দেখে অথই আরেকটু গুটিয়ে গেল। শরীরে ঘাম আসছে। তারপর আলিয়ার কথা শুনে অথই পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি অমায়িক ব্যবহার মানুষটার। আলিয়া আবার বললেন, কি হয়েছে মা? এখানে যারা সবাই পরিচিত তোমার, আর কেউ নেই। দেখো, তুমি নিশ্চিন্তে থাকো, নিজের বাড়িই ভাবো। সমস্যা হলে আমায় বলো মা। খুব বেশি শরীর খারাপ করছে? আলিয়া বেগমের কথা একটু সহজ সরল হওয়ার চেষ্টা করলো অথই। তারপর উত্তরে বলল, আন্টি ব্যস্ত হবেন না আপনি, আমি ঠিক আছি। সাইম বলল, আম্মু ওকেও খাইয়ে দাও, যা ভয় পাচ্ছে মনে হচ্ছে না নিজে খেতে পারবে। ছেলের কথায় হাসলেন আলিয়া। বিষয়টা যারা বুঝলো তারা মিটিমিটি হাসলো। অন্যরা তাকিয়ে রইল। অথই সাইমের কথা একটু অপ্রস্তুত হলো আবার। আলিয়া অথইকে আবার বলল, অথই মা, আমি খাইয়ে দিই। অথই কি বলবে বুঝলো না, কিন্তু সুযোগটাও হাতছাড়া করতে চাইল না। ভালোবাসার মানুষটার বাড়িতে উপস্থিত, এখন তার মায়ের হাতেও খাবার সুযোগ পাচ্ছে। এতে যদি একটু এগিয়ে যায় ক্ষতি কি? অথই মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। আলিয়া মুচকি হেসে ওকে খাইয়ে দেওয়া ধরলেন। শেফা নিশা হাসছে। এদিকে সায়ন রাহাব মিটমিটে হাসছে। আর বাকিরা বিষয়টা এতটা ঘাটলো না, কারণ ওরা আলিয়ার ব্যবহার সম্পর্কে অবগত। মানুষটা সবার প্রতি শ্রদ্ধাশীল, স্নেহশীল। অথই এক দু লোকমা খাবার নেওয়ার পর ওর মনে হলো সব উল্টিয়ে আসছে ভেতর থেকে। না পেরে তড়িৎ স্বামীর রুমের সাথেই ওয়াশরুমে দৌড় দিল। বিষয়টা এত জলদি ঘটলো যে সবাই ওর এহেন কাণ্ডে হকচকিয়ে গেল। বিস্ময়কর ভাবে চেয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার এসেই শরীর খারাপ করছিল, তার উপর এখানে তেল মশলার খাবার থেকে ইস্তক শরীর গোলাচ্ছিল। সেজন্য তাকে অস্বাভাবিক লাগছিল। নিজেকে শক্ত করে রেখেও শেষ রক্ষা হলো না। অথয়ের ওয়াশরুমের দিকে দৌড় দেওয়ার বিষয়টা যখন সাইম বুঝতে পারল, তখন সেকেন্ড পল দেরি না করে খাবার রেখে সেও উঠে চলে গেল অথয়ের কাছে। সবাই পুরো ঘটনাটা ঘাবড়ে গেল, সাথে বিব্রতও হলো। সাইম ওয়াশরুমে ঢুকে দেখলো অথয় বমি করছে। মৃদু চেঁচিয়ে বলল, এ অতই কি হলো তোমার? বলেই হন্তদন্ত হয়ে ছুটে অথয়কে ধরল, ওর দুই বাহু চেপে। অথয় একদম নেতিয়ে গেল সাইমের বুকের সাথে পিঠ দিয়ে। সাইম আগলে নিল ওকে। মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে, এদিকে বমি শাড়িতেও মেখে গেছে। সাইম আবার বলল, অথই, এই অথই, ঠিক আছো তুমি? কষ্ট হচ্ছে অনেক। তোমার শরীর খারাপ লাগছে, তুমি বললে না কেন?
জানালে না কেন তুমি আমায়? আমাকে উত্তেজিত না করলে তোমার চলে না, ফাজিল মেয়ে? সাইমের এমন সব কথায় অসুস্থতার মাঝেও বেসিনের সামনে থাকা মিররে দেখলো অদ্ভুত দৃষ্টিতে। এটাও দেখলো তাকে নিয়ে সাইমের তড়পানো। এদিকে আলেয়াও দ্রুত পায়ে নেমে এগিয়ে এসেছেন অথয়ের কাছে। এসে অথয়ের এমন অবস্থা দেখে অথয়ের কাছে যেতে যেতে বললেন, এই অথই, মা কি হয়েছে তোমার? অনেক অসুস্থ লাগছে, কষ্ট হচ্ছে অনেক। সাইম মাকে দেখে বলল, আম্মু কি হলো ওর? দেখো না বমি করেছে, কি অবস্থা করেছে, কেমন নিতিয়ে গেছে। ছেলের কথার উত্তর না দিয়ে অথয়কে ধরলেন আগে, তারপর বললেন, জার্নি করে এসেছে দূর থেকে, এই জন্য এমন হচ্ছে, চিন্তা করিস না। মায়ের কথায় মনে হলো না স্বস্তি পেল সে। আলেয়া বললেন, শক্ত করে ধর ওকে, আমি পরিষ্কার করে দেই ওকে। তুমি রাখো, আমি করছি। এই বলে নিজেই অথয়ের মুখে পানি দিয়ে দিল, তারপর শাড়িটাও পরিষ্কার করে দিল। শাড়ির অবস্থা দেখে মাকে বলল, আম্মু শাড়িটাও নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, এটা পরে থাকার মতো নেই। নিশা শেফাও দৌড়ে এসেছে অথয়ের কাছে। এসে দুজনই ধরল ওকে। রুমের উপস্থিত সবাই একে একে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়েছে। এমন কাণ্ড দেখে অনেক অবাক হলো যাদের কিছুই বোধগম্য হয়নি। অথয়কে পরিষ্কার করার পরে আলেয়া নিজেই বলল, মেয়েটা হাঁটতে পারবে না, শরীর কাঁপছে মেয়েটার, ক্লান্ত হয়ে গেছে, ওকে সন্ধ্যার ঘরে নিয়ে চল। আলিয়া নিজে থেকে এটা বলল যেন কেউ প্রশ্নবৃত্তি করতে না পারে আর ওদের চোখে দৃষ্টিকটুও না লাগে। এসব কিছু সবাই শুধু দেখে যাচ্ছে, কেউ কথা বলছে না। আর অথয় শুনলো আলিয়ার কথাটা, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কারণ মেয়েটা সত্যিই নেতিয়ে গেছে। সাইম মায়ের কথায় সেকেন্ড অবধি দেরি করলো না, কোলে তুলে নিল অথয়কে। তা দেখে সন্ধ্যা অনেক অবাক হলো, সাইফের দিকে তাকালো। সাইফ সন্ধ্যার হাত চেপে ধরল সবার অগোচরে, চোখের ইশারায় আশ্বাস দিল। সন্ধ্যার ঘরে এনে শুয়ে দিয়েছে অথয়কে। সন্ধ্যার রুমটা কর্নারে, যার কারণে বাড়ি ভর্তি মানুষের সামনে চোখেও পড়েনি। আর সাইম ওখানে সবাইকে বিষয়টা বাইরে বলতে মানা করেছে, যাতে কেউ টের না পায় আর দেখতেও না আসে, নয়তো বিশ্রী একটা বিষয় হয়ে যাবে। সবাই বিষয়টা বুঝে তেমনটাই করলো। আলিয়া স্যালাইন পানি এনে অথয়কে খাইয়ে দিল। শেফা নিশা ওর পাশে বসে আছে। একটু শরীর সুস্থ হলে সন্ধ্যা থেকে ড্রেস নিয়ে শাড়ি পাল্টে দেওয়া হলো অথয়ের। সবাই শরীর কেমন লাগছে জিজ্ঞেস করলো। টুকটাক কথা বলে কিছুক্ষণ পর সবাই চলে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। সবাই বের হয়ে গেল। অথয়কে নিশা শেফা ধরে বের হলো। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। উত্তরে বলা হলো শরীরটা খারাপ হয়ে গেছে, চলে যাবে বলে বিষয়টাতে আর আগালো না আর কেউ। ওদের গাড়িতে তুলে দিয়ে সায়েম সাহিব একটা বাইক নিল আর সায়ন রাহাফ একটা বাইক নিল। ওরা যাবে শুভদের বাড়িতে মেয়র পক্ষ থেকে তত্ত্ব দিয়ে আসার জন্য। বাইকে ওরা চারজন উঠে অন্য একটা গাড়িতে সিরাজ মির্জা জিনিসপত্র তুলে দেওয়ার জন্য বললেন। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল সবাই। এদিকে শান বিদায় নেওয়ার জন্য সাইফাকে বলার সময় সবার অগোচরে কানের কাছে ফিসফিস করে বলে গেছে, আজকে আসি বিয়ান সাহেবা, আগামীকাল আবার দেখা হবে, কিন্তু ভালো থাকবেন। এত কাছে থেকে শানের কথা বলাতে লজ্জা তো পেয়েছে, তার উপর কিছু বলতেও পারেনি সে। এক এক করে কার, মাইক্রো, বাইক গেট পেরিয়ে এসে থামলো মির্জা ভিলার সামনে। গাড়ির শব্দ পুরো মির্জা বাড়িতে জানান দিল বরযাত্রী চলে এসেছে। আত্মীয় স্বজন পাড়া পড়শি সুর তুলে বলতে লাগলো, বর এসে গেছে, বর এসে গেছে। মাত্র এই কয়েক একটা শব্দ কর্ণগোচর হতেই বিয়ের কনের মনে দামাদাম মাদল বাজতে সক্ষম হলো। সেই সাথে লজ্জায় রাঙিয়ে তুলল দু কপল, জানান দিল তার রঙিন আভায়। মনের প্রজাপতিরা উড়োউড়ির পাল্লা দিল, শরীর ঝনঝনিয়ে পেটেও মোচড় দিয়ে উঠল। কি অদ্ভুত! এমন হচ্ছে কেন? চারিদিকে বর এসেছে বাক্যের জন্য নাকি আর কিছুক্ষণ বাদেই সেই বর নামক মানুষটার লিখিত অধিকারের মানুষে পরিণত হবে বলে, যার শুরু হবে বউ নামক শব্দ। বউ, ইস কি অদ্ভুত একটা শব্দ! এই শব্দটা এত মধুর মিষ্টি কেন? শুনলে শরীর সহ বুকের ভেতর ধরাস করে উঠে, কেঁপে উঠে সর্বাঙ্গ। স্বামী আর ভাবনার মাঝেই সন্ধ্যা ছুটে এসে উত্তেজিত কণ্ঠে তাকে বলল, এই বুবু, শুভ ভাইয়ারা এসে গেছে। স্বামী আর তার উত্তর করল না, লজ্জায় মাথা ঝুঁকিয়ে নিল। সন্ধ্যা আবার বলল, বুবু, আমি গেলাম বরবেশে নতুন দুলাভাইকে দেখতে, তুমি থাকো। এই বলে স্বামীকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটল সে।
আর সামিয়া একা একা বসে থাকলো, কারণ সবাই এখন ওর কাছে থেকে চলে গেছে বর দেখতে। বধূ বেশি সেজে বসে আছে সে। পরনে তার সোনালি পাড়ের গাঢ় লাল খয়েরি রঙের ভারী কাতান শাড়ি, শরীরে ম্যাচিং ভারী পাথরের জুয়েলারি, মুখে হরেক রকমের প্রসাধনী। দেখেই বোঝা যাচ্ছে পার্লার থেকে সাজ। মেয়েটাকে দারুণ মানিয়েছে। নাকে বিয়ের অপেল সেটাতে যেন জানান দিচ্ছে সে কারোর বউ হতে চলেছে। বরের গাড়ির সামনে সবাই ভিড় জমিয়েছে। মিশন এখন বর দেখবে সবাই। বাড়ির বড়রা শুভর গাড়ির সামনে। অফ হোয়াইট কালারের ভারী কাজ করা গর্জিয়াস শেরওয়ানির সাথে বরের টোপর মাথায় দিয়ে বর বেশে গাড়ির ভেতরে বসে আছে শুভ। শুভর সাথে একই কারে বসে আছে শান, শেফা, অথই আর নিশা। যদিও একটু সমস্যা হয়েছে বসতে, তবুও এভাবেই এসেছে। বাকিরা অন্য কারে আর মাইক্রোতে, কিছু সংখ্যক বরযাত্রী আবার বাইকেও। আজকেও অথইরা মাস্ক পরেছে। ড্রাইভার নেমে বরের গাড়ির দরজা খুলে দিল। সিরাজ মির্জা আর শরীফ মির্জাকে শুভ সালাম দিল। সালাম নিলেন দুজন। তারপর বর নামানোর নিয়ম পুরো করতে তিনি সামিয়ার মামাতো দুলাভাই নয়নকে বললেন বরের গলায় চেন পরিয়ে দিতে। যেহেতু সামিয়ার নিজের বড় বা ছোট কোনো বোনের স্বামী নেই, আবার দাদা অথবা নানাও বেঁচে নেই। এগুলো সাধারণত দাদা অথবা নানা করে, নয়তো বোনের স্বামী করে। সেই হিসাবে এখানে উপস্থিত মামাতো দুলাভাইকেই দায়িত্ব দেওয়া হলো। নয়ন শুভকে গলায় চেন পরিয়ে দিল, তারপর হাতে ঘড়ি পরিয়ে দিল, সর্বশেষে আঙুলে আংটি পরিয়ে হাত ধরে বের করলো। শুভকে বের করার পর এবার একে একে সবাই নেমে পড়ল। সিরাজ মির্জা ভালো মন্দ জিজ্ঞেস করলেন, তারপর সেখানে বড়দের সাথে সাক্ষাৎ করলেন। এরপর সিরাজ মির্জা ও শরীফ মির্জা শুভকে নিয়ে এগোলেন বর বসানোর আসন করা জায়গায়। সেটার স্থান মির্জা বাড়ির প্রাঙ্গণে। সেখানে বড় জায়গা জুড়ে শামিয়ানা টানিয়ে তার মধ্যে স্টেজ করা হয়েছে। সেখানেই বরের আসন। শুভর পিছে পিছে বাকিরা সবাই যাচ্ছে। হেঁটে গিয়ে প্যান্ডেলের সামনে দাঁড়ালো, কারণ কোণে পক্ষ থেকে গেট ধরা হয়েছে। বাড়ির ছোটরা সবাই একই কাজে সামিল। সেখানে উপস্থিত সায়েম, সাইর, সন্ধ্যা, সাইবা সহ কাজিনরা, বন্ধু মহলরা সবাই তাকিয়ে আছে বরযাত্রীর দিকে। তা দেখে আপাতত সেখান থেকে সিরাজ মির্জা, শরীফ মির্জা সহ বড়রা প্রস্থান করে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন, কারণ এগুলো ছোটদের ব্যাপার স্যাপার। গেটের সামনে সায়েমকে দেখে অথই থমকে গেল। তাকিয়ে রইল নিষ্পলক কিছু পল। আজকে সে আসতে চায়নি এই বাড়িতে, কিন্তু শেফা নাছোড়বান্দা, তাকে ছাড়া কিছুতেই আসবে না। হাজার শরীর খারাপের দোহাই দিয়েও কাজ হয়নি। এছাড়া শেফার বাড়ির সকলের জোড়াজোড়িতে অবশেষে আসতেই হলো। অথইরা তিন বান্ধবী পরেছে ভারী কাজ করা লেহেঙ্গা। এদিকে গেটের অপর পাশে সায়েম পরেছে আকাশি রঙের সিম্পল শেরওয়ানি। সবার পরিহিত পোশাকই জাঁকজমকপূর্ণ। উপস্থিত সবাইকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে তাদেরও জাঁকজমকপূর্ণ লাগছে। হতে তো হবেই, মির্জা বংশের মেয়ের বিয়ে বলে কথা। গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকাকালীন সন্ধ্যা বলল, এখানের একটা শরবত তুলে চেক করেন ভাইয়া। গেটের সামনে বিভিন্ন রকম শরবত সাজানো, সেগুলো শুভকে খাওয়ানোর জন্য রাখা। সন্ধ্যার কথা অনুযায়ী একটা শরবতের গ্লাস তুলে নিল শুভ। খেয়ে দেখলো কেমন গন্ধ, বিদঘুটের স্বাদ, মেবি হলুদ গুঁড়ো দিয়ে বানানো। শুভর মুখের অবস্থা দেখে সবাই হৈহর করে জোরে হেসে দিল। শান বলল, এইগুলো কি দিয়ে বানানো? সাইফা বলল, হলুদ গুলা ছিল ওটা বলে হাসলো সে। উপস্থিত সবাই হাসলো। তা শুনে শেফা বলল, এটা একদম ঠিক না। উত্তরে সাইফ বলল, একদম ঠিক বেআইন সাহেবা। সন্ধ্যা বলল, আমাদের পাওনা দিয়ে দেন দুলা ভাই, তারপরেই এ পাশে আসতে পারবেন। সন্ধ্যার কথা শুনে শান বলল, কিসের পাওনা? উত্তরে সন্ধ্যা বলল, এই যে গেট ধরে আছি, দেখছেন না? শান বলল, মামার বাড়ি আবদার নাকি? সাইফা বলল, না তো, এটা দুলা ভাইয়ের বাড়ির আবদার। শেফা বলল, তোমাদের কত লাগবে? শেফার কথার উত্তরে সন্ধ্যা বলল, বেশি না, মাত্র 10,000 দিলেই হবে। শেফার চাচাতো ভাই শাকিল বলল, 10,000 টাকা, তাও আবার মাত্র? রাহাব বলল, একদম, এটা মাত্রই অ্যামাউন্ট। আমরা আবার একটু দয়াবান তো, তাই অল্পতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা চালিয়ে নেব। সাইফা বলে উঠল,
দুলা ভাই আপনাকে সুন্দর লাগছে বর বেশে। এই যে দেখেন প্রশংসা করলাম, দেন এবার টাকা দেন।